ওরে বাবারে, বাইরে কি ঠান্ডা, তার উপর ঠান্ডা হাওয়ায় শীতের মধ্যে আমার হাত পা একেবারে কালো হয়ে যাচ্ছে। আবার এর মধ্যে উনুনে রান্না করা খুবই কষ্টের। শীতের হাওয়ায় বারবার মাটির উনুন নিভে যাচ্ছে। বাবারে বাবা, কি শীত! এভাবে শীতে কাঁপতে কাঁপতে আশা দেবীর একমাত্র বৌমা লতা কষ্ট করে মাটির ঘর থেকে বাইরে বেরিয়ে একটা কাঠের উনুনে সবার জন্য রান্না করতে শুরু করে। আজকে সে সবার জন্য গরম গরম কড়াইশুঁটির কচুরি এবং আলুর দম রান্না করবে বলে ঠিক করে। কিন্তু এমন সময় তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে এসে বলে, বৌমা, তোমাকে আর রান্না বান্না করতে হবে না, তুমি উনুন নিভিয়ে ঘরে চলো। কারণ এরকম ভাবে ঠান্ডার মধ্যে রান্না করতে করতে তোমার শরীর খারাপ করবে তো, আর আমি এটা মোটেই সহ্য করতে পারবো না। তুমি এত কষ্ট করে রান্না করছো, আমার তো দেখেই খুব খারাপ লাগছে। না মা, এরকম কথা বলবেন না, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর আজকে আপনার জন্মদিন, তাই আমি আজকে রান্না করব না, তাহলে কে রান্না করবে? আর আপনি এই শীতের হাওয়ার মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবেন না, আপনার বাতের ব্যথা বেড়ে যাবে। তাই আপনি ঘরে গিয়ে আরাম করুন। তুমি আমার জন্য রান্না করবে আর আমি ঘরে গিয়ে লেপের মধ্যে আরাম করব? এটা হতে পারে না। আমিও তোমাকে রান্না বান্না করতে সাহায্য করব, আর তুমি কিন্তু না করবে না। এই বলে আশা দেবী তার বৌমাকে মাটির উনুনে রান্না করতে সাহায্য করে। এভাবেই তারা বউ শাশুড়ি দুজনে মিলে কষ্ট করে রান্না বান্না করতে থাকে। অন্যদিকে রত্না দেবীর পরিবারে এক অন্যরকম দৃশ্য দেখা যায়। সেখানে রত্না দেবীর বৌমা সাথী শীতের ভয়ে কিছুতেই মাটিতে পা রাখতে চায় না। সে সারাক্ষণ কম্বলের মধ্যে শুয়ে শুয়ে আরাম করে। অন্যদিকে তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং স্বামী খিদে জ্বালায় পেট ধরে বসে থাকে। আর এমন সময় রত্না দেবী সাথীর কাছে এসে বলে, কি ব্যাপার বৌমা, বেলা 12টা বেজে গেল, তুমি এখনো রান্নাঘরে গেলে না যে? ওদিকে আমার ছেলে না খেয়ে অফিসে চলে গেছে, আর আমি আর তোমার বাবা তো বয়স্ক, আমাদের একটা খাওয়ার সময় আছে তো। তুমি আমাদের ব্রেকফাস্ট দিলে না, অন্তত লাঞ্চের খাবারটা তো রেডি করো। আপনি পাগল নাকি? দেখছেন না বাইরে কি ঠান্ডা, আর তার উপর আজকে আবার শীতের উত্তরে হাওয়া ছেড়েছে। সুতরাং আমার পক্ষে রান্নাঘরে গিয়ে রান্না করা সম্ভব নয়। আমি কালকে যে স্যুপ রান্না করেছিলাম, ওই স্যুপ আপনি আর আপনার বর গরম করে খেয়ে নিন। আর আমি আমার জন্য অনলাইনে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। কি বলছোটা কি? এই শীতের মধ্যে প্রত্যেক দিন স্যুপ খাবো? আর ওই জল স্যুপ কতক্ষণ পেটে থাকে? তুমি যদি প্রত্যেক দিন এভাবে শীতের ভয়ে রান্না বান্না না করো, তাহলে তো আমাদের শরীর খারাপ করবে। তাহলে আপনি রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে নিন। আপনার কি হাত নেই নাকি? সবসময় বাড়ির বউয়ের উপর রান্না বান্না করার জন্য ভরসা করেন কেন? যা খেতে ইচ্ছা করবে রান্নাঘরে গিয়ে রান্না করে নেবেন, আর নিজের মতো খেয়ে নেবেন। আপনার ছেলে তো সবকিছু বাজার করেই দেয়। বৌমার মুখে এরকম কথা শুনে রত্না দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। আর যেহেতু রত্না দেবী বাইরের এরকম অর্ডার করা বিরিয়ানি খায় না, তাই তাকে রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম ভাত, পালং শাকের চচ্চড়ি এবং ডাল রান্না করতে হয়। এভাবেই রত্না দেবীকে কখনো তার বৌমা বাড়ির কোনো কাজে সাহায্য করে না, যার ফলে শীতের মধ্যে এরকম ভাবে রান্না করে এবং জলের কাজ করতে করতে রত্না দেবীর হাতে হাজা হয়ে যায়, আর সে ভীষণ পরিমাণে কষ্ট পায়। আমি জীবনে অনেক ভুল করেছি, তাই ঈশ্বর আজকে আমাকে এরকম শাস্তি দিচ্ছে। আমি যদি আশা আর ওর ছেলের বউকে এই বাড়ি থেকে না তাড়াতাম, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। ওরা আমার অনেক সেবা করত, সবসময় মুখের সামনে খাবার ধরতো, আর আমি আমার বৌমার কথা শুনে ওদেরকে এত অপমান করলাম। এই বলে রত্না দেবী পুরানো কথা স্মরণ করতে শুরু করে। আজ থেকে কিছুদিন আগে দুই যা আশা দেবী এবং রত্না দেবী নিজেদের ছেলেদের বিয়ে দিয়ে বাড়িতে লতা এবং সাথীকে বৌমা বানিয়ে নিয়ে আসে। প্রথম প্রথম তাদের দুই বৌমার মধ্যে অনেক মিল থাকে। বিশেষ করে লতা সবার জন্য সবসময় রান্না বান্না করে আর সবার খুবই খেয়াল রাখে। আর একদিন লতা যখন শীতের মধ্যে সবার জন্য গরম গরম পিঠা পায়েস রান্না করে, এমন সময়, মা, আপনারা এই ঠান্ডার মধ্যে ভালো কিছু খাবার খেতে পারছেন না, তাই আপনাদের মুখে স্বাদ নেই। সেই জন্য আমি গরম গরম পিঠে পায়েস আর ভাপা পিঠা রান্না করেছি, আপনারা খেয়ে দেখুন, ভালো লাগবে। লতার এমন মিষ্টি ব্যবহার দেখে আশা দেবী এবং রত্না দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। তাই তারা সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ করে পিঠে পায়েস খায়। আর সেই পিঠের এমন স্বাদ হয় যে সবাই লতার প্রশংসা না করে পারে না। সত্যি আশা, তুমি কপাল করে এত সুন্দর একটা গুণী বৌমা পেয়েছো। কি সুন্দর পিঠা রান্না করেছে, খুব ভালো হয়েছে লতা। তোমার হাতের রান্নার স্বাদ কিন্তু সত্যিই খুব ভালো। আমার বৌমা ভালো রান্না করতে পারে, কিন্তু দুঃখের বিষয় এখনো পর্যন্ত ওর হাতের রান্না খেতে পেলাম না। কি বৌমা, তুমি কি রান্না বান্না করে খাওয়াবে?
আমি রান্না বান্না করব কি করে? সেই সকাল থেকে লতা একেবারে রান্নাঘর দখল করে দাঁড়িয়ে আছে, আর ওরকম ছোট রান্নাঘরে দুজনে মিলে রান্না করা যায় না। তাই লতার রান্না করার শখ পূরণ হলে আমি ঠিক আপনাদেরকে রান্না করে খাওয়াবো। আর এমনিতেও শীতটা একটু কমুক, কারণ এই শীতের মধ্যে শালের ভেতর থেকে হাত বের করতে পারছি না আমি। সাথীর কথা শুনে সবাই চুপ করে যায়। আর অন্যদিকে রত্নাদেবী লতার উপর ভীষণ পরিমাণে খুশি হয়, এমনকি সে নিজের গলা থেকে একটা মোটা সোনার হার খুলে তাকে পরিয়ে দেয়। কিন্তু লতা প্রথমে সেই হার কিছুতেই নিতে চায় না, কিন্তু সবাই মিলে জোর করলে লতা সেই সোনার হার পরে নেয়। আর যা দেখে সাথী একেবারে জ্বলে পুড়ে ওঠে। আমাকে যে করেই হোক এই বদমাইশ লতা আর ওর পরিবারকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, তা না হলে ওরা একেবারে কবজা করে বসবে। আমার বর বেশি টাকা রোজগার করবে, শীতের মধ্যে অফিসে ওভারটাইম করে বেশি টাকা সংসারে দেবে, আর সব প্রশংসা নেবে এই লতা। এটা কোনো দিনও হতে পারে না। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় কিছুদিন কাটে। আর সাথে সুযোগ পেলেই তার শাশুড়ি মায়ের কানে বিষ ঢালতে শুরু করে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আশা দেবী এবং লতা রান্নাঘরে গিয়ে সবার জন্য গরম গরম কচুরি এবং চানা মশলা রান্না করে। আর এমন সময় সাথী তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আজকে আমার খুব জ্বর, আর আমি একটু লতাকে বললাম যে আমার জন্য গরম গরম চিকেন স্যুপ বানিয়ে দিতে, কিন্তু লতা আমাকে অপমান করে রান্নাঘর থেকে তাড়িয়ে দিল। বলল এখন ও নাকি ওর শাশুড়ি মায়ের জন্য রান্না করছে, তাই আমাদের রান্নাঘরে জায়গা হবে না। এমনকি আপনাকেও খারাপ খারাপ কথা শুনিয়েছে, জানেন? তুমি কি বলছো এসব? আশা আর ওর ছেলের বউয়ের এত বড় সাহস যে তোমাকে স্যুপ বানাতে না দিয়ে রান্নাঘর থেকে তাড়িয়ে দিল? আমি কদিন ধরেই দেখছি ওরা খুব বার বেড়েছে, আর সংসারের সব সিদ্ধান্তে ওরা বেশি মাতব্বারি করছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি তো দেখছি তুমি একদম ঠিকই বলেছো যে ওরা আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিসন্ধি করছে। হ্যাঁ, তা নয় তো কি মা, আপনার ছেলে এই সংসারে বেশি বেশি টাকা দেবে আর সব লাভের গুড় ওরা খেয়ে যাবে? এটা তো হতে পারে না। আপনি ওদেরকে এই শীতের মধ্যে নিজেদের আস্তানা আলাদা করে নিতে বলুন, তা না হলে কিন্তু পরে আমাদের কপালে খুব দুর্ভোগ আছে। এই বাড়ির রাশ আপনার হাত থেকে বেরিয়ে যাবে। সাথী এভাবেই তার শাশুড়ি মাকে ভুল বুঝিয়ে দেয়। আর রত্নাদেবী এসব কথা শুনি তার বৌমার কথাই বিশ্বাস করে। তাই আশা দেবী এবং লতাকে সে ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে দেয়। কিন্তু তারা রত্নাদেবীর এরকম পরিবর্তিত ব্যবহারের কারণ খুঁজে পায় না। তাই তারা কাঁদতে কাঁদতে রত্নাদেবীর কথা মতো সেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আর আশা দেবী তার ছেলে এবং বৌমাকে নিয়ে সুদূরে গিয়ে একটা মাটির কুঁড়ে ঘরে বসবাস করতে শুরু করে দেয়। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। তুমি বিয়ে হয়ে আসা মাত্রই তোমাকে রাজপ্রাসাদ সমান অট্টালিকা ছেড়ে এরকম কুঁড়ে ঘরে এসে থাকতে হচ্ছে, আর এখানে কষ্টের মধ্যে বাইরে গিয়ে মাটির উনুনে রান্না করতে হচ্ছে। সেই জন্য আমি খুবই লজ্জিত। না না মা, আপনি লজ্জাবোধ করছেন কেন? আর আমি রাজপ্রাসাদ সমান অট্টালিকায় থাকতে চাই না। আমার কাছে আমার শাশুড়ি মা, স্বামী আর আমার পরিবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সঙ্গে আমাকে যদি মাটিতেও শুতে হয় আর গোবরের ঘুঁটে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে হয়, তাহলেও আমার কোনো অসুবিধা নেই। এভাবেই লতা সমস্ত কিছু মেনে নেয়। আর সে প্রত্যেকদিন কষ্টের মধ্যে ঠান্ডায় মাটির উনুন জ্বালিয়ে খুব সুন্দর সুন্দর রান্না করে, আর তার শাশুড়ি মা এবং স্বামীকে খাইয়ে তাদের মনোরঞ্জন করে। আর অন্যদিকে এবার সাথী তার ব্যবহার পরিবর্তন করতে শুরু করে, কারণ সে তার মনের অভিসন্ধি পূরণ করতে পেরেছে। তাই এবার সে তার অট্টালিকা সমান শ্বশুর বাড়িতে রাজত্ব করতে চায়। মা, আপনারা এত খাই খাই কেন করেন বলুন তো? সবসময় এই খাবো সেই খাবো। একটু নিজের পেটকে বিশ্রাম দিন, তা না হলে কিন্তু শরীর খারাপ করবে। আর শীতকালে এত খাবার বেশি খেতে নেই। যান, জল খেয়ে শুয়ে পড়ুন। জল খেয়ে শুয়ে পড়বো মানে? আমার ছোট যা চলে যাওয়ার পর থেকে 2 সপ্তাহ হয়ে গেল, কিন্তু তুমি এখনো আমার রান্নাঘরের ওভেনের আগুন জ্বালাওনি, যেখানে আমার রান্নাঘরে প্রত্যেকদিন ভালো ভালো খাবার রান্না হতো। আর সেখানে আমার রান্নাঘর থেকে রান্না হওয়ার গন্ধই আসে না, আর তুমি বলছো আমি জল খেয়ে শুয়ে পড়বো? হ্যাঁ, ঠিকই বলেছি। এতই যখন আপনার ছোট জায়ের প্রতি আর ওনার বৌমার প্রতি আপনার দরদ, তাহলে যান, ওরা যেখানে গরিব ঘরে আছে সেখানে গিয়ে থাকুন, আর মাটির উনুনে রান্না বান্না করে খাওয়া দাওয়া করুন। এভাবেই সাথী তার শাশুড়ি মাকে অপমান করে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন কোনো না কোনো কারণে সাথী রান্না বান্না করতে চায় না, যার ফলে রত্নাদেবীকে রান্নাঘরে গিয়ে শীতের মধ্যে সবার জন্য রান্না বান্না করতে হয়। আর এই সমস্ত কথা মনে করেই রত্নাদেবী প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে। এভাবেই চোখের জল ফেলতে ফেলতে রত্নাদেবী ভাত এবং পালং শাকের চচ্চড়ি রান্না করে। অন্যদিকে
বিরিয়ানির সাথে একটু গরম গরম ডিম সিদ্ধ হলে ভালোই হতো। এখন বিরিয়ানির দোকানগুলো খুব বাজে হয়ে গেছে, একটাও ডিম সিদ্ধ দেয় না। যাই, আমি বরঞ্চ একটা ডিম সিদ্ধ বসিয়ে দিই, তারপর ডিম সিদ্ধ দিয়ে বিরিয়ানি খাবো। এই বলে সাথী রান্নাঘরে যায় আর সে দেখে যে সেখানে পালং শাক ভাত চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে। কারণ তার শাশুড়ি মা যেহেতু এখন রান্না বান্না করছে, তাই রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ওলটপালট হয়ে থাকে, আর যা দেখে সাথী ভীষণ পরিমাণে রেগে যায়। আপনি যখন এই রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন, তাহলে রান্নাঘরটা একবার পরিষ্কার করবেন না? ভালো করে দেখুন তো কি অবস্থা। এখানে বিড়ালে এসেও পটি করবে না, আর এই শীতের মধ্যে রান্নাঘরটা কে পরিষ্কার করবে শুনি? আপনি কি চাকর পুষে রেখেছেন? তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে দিন, আমি ডিম সিদ্ধ করব। তুমি তো ডিম সিদ্ধ করবেই বৌমা, তাহলে তুমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নাও, কারণ আমার হাতে ভীষণ ব্যথা করছে আর ঠান্ডার মধ্যে জল ঘাটতে পারছি না আমি। এমনিতে রান্নাঘর খুব একটা নোংরা নেই, শুধু কয়েকটা শাক পাতার টুকরো আছে আর মশলার কৌটোগুলো এদিক ওদিকে রাখা আছে। আপনার এত বড় সাহস, আপনি আমাকে রান্নাঘর পরিষ্কার করতে বলছেন? আপনার ছেলে আসুক, আপনার নামে এমন নালিশ করব যে আপনাকে আর আপনার স্বামীকে এই বাড়ি থেকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ভুলে যাবেন না, এই বাড়ির দলিল কিন্তু আপনার ছেলের কাছে আছে। সাথীর এরকম অকথ্য ভাষায় অপমান তার শাশুড়ি মা কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে দেয়। আর এমন সময় হঠাৎ করে তার বুকে ব্যথা ওঠে আর সে হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে। যা দেখে সাথী ভীষণই ভয় পেয়ে যায়, তাই সে সঙ্গে সঙ্গে বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। দেখুন, আপনার শাশুড়ি মায়ের একটা মাইনর হার্ট অ্যাটাক হয়েছে, আর এখন যদি ওনাকে সেবা না করা হয় তাহলে কিন্তু মেজর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাও আছে। তাই ওনাকে একদম বেড রেস্টে থাকতে হবে, আর সবসময় ভালো মন্দ ফলের রস খেতে হবে, আর মাছ মাংস হালকা পাতলা রান্না হবে, তাহলে কিন্তু শরীর আর খারাপ করবে না। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়, আর যার ফলে সাথী ভীষণই বিপদে পড়ে, কারণ এই শীতের মধ্যে তাকে এবার শাশুড়ি মায়ের সেবা করতে হবে। আর এমন সময় সাথীর লতার কথা প্রচন্ড পরিমাণে মনে পড়ে, তাই না চাইতেও সাথী আশা দেবী এবং লতার কুড়ে ঘরে যায়, আর সেখানে গিয়ে তার শাশুড়ি মায়ের অসুস্থতার ব্যাপারে জানায়। তুমি একদম চিন্তা করো না দিদি, আমি জেঠিমার খুব ভালো করে সেবা করব, আর ওনার কোনো ক্ষতি হতে দেব না। আমি প্রত্যেকদিন আমার এই মাটির উনুনে রান্না করে ওনার জন্য খাবার নিয়ে যাব আর ওনাকে খাইয়ে আসবো। পরের দিন থেকে লতা এবং তার শাশুড়ি মা মাটির উনুনে সুন্দর করে রান্না বান্না করে, আর সেই খাবার রত্না দেবীকে খাইয়ে দিয়ে আসে। এভাবে সেবা যত্ন পেয়ে রত্না দেবী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তোমরা এই বাড়ি থেকে কোথাও যেও না। আশা, আমি তোকে একটা কথা বলিনি যে তোর দাদা তোদের জন্য এই বাড়িতে একটা অংশ রেখে গেছে, আর সেই অংশের কথা দলিলে লেখা আছে। তাই তোদের এই বাড়িতে আমাদের মতো সমান অধিকার আছে। তোরা আর এখান থেকে কোথাও যাস না দয়া করে। যদি কাউকে এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে সাথীকে বাপের বাড়িতে যেতে হবে। রত্না দেবীর কথা শুনে সাথী ভীষণই ভয় পেয়ে যায়, তাই তখনই সাথী তার পরিবারের কাছে ক্ষমা চাইতে শুরু করে, যার ফলে সাথীকে সবাই ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে সবাই একসাথে হাসি খুশি বসবাস করতে শুরু করে। রানী তার শাশুড়ি মা প্রিয়া দেবী এবং 10 ননদের সঙ্গে বাস করে। রানী যেহেতু বাড়ির একমাত্র বউ, তাই তার 10 ননদ তাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। কিন্তু রানী তার 10 ননদের ভালোবাসার বাজে সুযোগ নেয়, কারণ রানী মনে করে যে সে বিয়ের পর 10 ননদকে পায়নি, বরঞ্চ সে 10টা চাকরানি পেয়েছে। তাই সে সবসময় 10 ননদকে ভীষণ পরিমাণে খাটায়। সেই জন্য তার 10 ননদ একেবারে নিঃশ্বাস নেওয়ারও সময় পায় না। কনগ্রাচুলেশন, আপনাদের বৌদি 1 সপ্তাহ হয়ে গেল প্রেগনেন্ট, তাই কিছুদিন পরে উনি মা হবেন। তাই আপনারা ওনার খুব ভালো করে খেয়াল রাখবেন, কেমন? ডাক্তারবাবুর এমন কথা শুনে রানীর 10 ননদ এবং রানীর স্বামী ও শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয়, কারণ এতদিন পর তাদের পরিবারে একটা ছোট্ট সন্তান আসবে, তাও আবার ছেলে। এর থেকে বড় আনন্দের কথা কিছু হতেই পারে না, কারণ একই প্রিয়া দেবীর একটা ছেলে আর 10টা মেয়ে, তাই সে বহুদিন ধরেই নাতির অপেক্ষা করছিল। দাদা, মা, আমরা আজকে খুব খুশি, কারণ এতদিন পর আমাদের বাড়িতে একটা সন্তান আসবে, আর বৌদির যখন বাচ্চা হবে আমরা আশা করছি নিশ্চয়ই ছেলেই হবে, আর আমরা 10 জন পিসি মিলে সেই ছোট্ট ছেলেটাকে মানুষ করব, আমাদের সোনা ভাইপো হবে। এভাবেই 10 বোন মিলে ভীষণ পরিমাণে আনন্দ করে। অন্যদিকে রানীও এই খবর জানতে পেরে খুবই খুশি হয়, কিন্তু মনে মনে সে ভীষণ পরিমাণে গর্ববোধ করতে শুরু করে, আর এখন সারা সংসারে সব থেকে বেশি গুরুত্ব সে পাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে।
10 বোন মিলে তাদের অন্তঃসত্ত্বা বৌদির ভীষণ পরিমাণে সেবা করে। একদিন আমার আর শ্বশুর বাড়িতে মোটেই ভালো লাগছে না। আমি ভাবছি অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়িতে গিয়ে থেকে আসবো, কারণ বাপের বাড়িতে গিয়ে থাকলে আমার মা নিশ্চয়ই আমাকে অনেক সেবা করবে আর আমাকে খুব ভালোবাসবে। আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না। বৌদি, কি হয়েছে? তুমি এরকম করে বলছো কেন? তুমি কি আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়েছো? কারণ তুমি দয়া করে এখন বাপের বাড়িতে যেও না। তুমি বাপের বাড়িতে চলে গেলে আমরা কি নিয়ে থাকবো বৌদি? আমরা তো সবসময় তোমার সেবা করছি, বলো। তোমার সেবায় যদি কোনো খামতি থাকে তুমি আমাদেরকে বলতে পারো। নিশ্চয়ই তোমাদের সেবায় খামতি আছে, সেই জন্যই তো আমি কথাটা বললাম। তোমাদেরকে কবে থেকে আমি বলছি যে আমার বেবি বাম্পটা বড় হচ্ছে, সেটা বাইরে বেরিয়ে আসছে, আর এরকম মোটা পেট যদি শাড়ির ভেতর থেকে দেখা যায় আমার মোটেই ভালো লাগে না। তুমি যে কি বলো না বৌদি, একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট মোটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার। এটাতে লজ্জার কি আছে? কত ভালো লাগে বলো তো অন্তঃসত্ত্বা মহিলাদের দেখতে। তুমি বেকার বেকার চিন্তা করছো। আমি মোটেই বেকার বেকার চিন্তা করছি না, আমি একদম ঠিক কথাই বলছি। তোমরা 10 জন মিলে সেদিনকে একটা বড় শোরুম থেকে কত সুন্দর বড় বড় ব্লাউজ কিনে নিয়ে এসেছো। আমার সেই 10টা ব্লাউজই ভীষণ পছন্দ হয়েছে। তোমরা 10 জন আমাকে সেই ব্লাউজগুলো দিয়ে দাও, আমি সেই ব্লাউজগুলো পরবো, তাহলে আমার পেটটা ঢেকে যাবে। রানী এরকম বলা মাত্রই তার 10 ননদের মুখ একেবারে ছোট হয়ে যায়, কারণ 10 ননদ কিছুদিন আগেই তাদের প্রিয় বান্ধবীর বিয়েতে যাবে বলে একটা ডিজাইনার শোরুম থেকে অনেক টাকা দিয়ে নতুন 10টা ব্লাউজ কিনে নিয়ে এসেছে। আর সেই ব্লাউজগুলো বেশ বড় ধরনের ছিল। সেই ব্লাউজগুলোর উপর রানীর প্রথম থেকেই চোখ ছিল, কিন্তু সে কোনোদিনও হাতিয়ে নিতে পারেনি। কিন্তু আজকে সে খুব ভালো মতো একটা সুযোগ পেয়েছে। কিন্তু বৌদি, ব্লাউজগুলো তো একেবারে নতুন, আর আমাদের বান্ধবীর বিয়েও তো এখনো হয়নি, তাই আমরা আগে বিয়েতে ব্লাউজটা একটু পরে নিই, তারপর না হয় তোমাকে দেব। ননদের মুখে এরকম কথা শুনে রানী কান্নাকাটি করতে শুরু করে। আরে তুই চুপ কর তো ছুটকি, আমাদের বৌদির যখন ওই ব্লাউজগুলো পছন্দ হয়েছে তাহলে আমরা এক্ষুনি ব্লাউজগুলো বৌদিকে দিয়ে দেব, যাতে বৌদির পেটটা একেবারে ঢেকে যায়। এভাবেই 10 বোন মিলে নিজেদের পছন্দের ব্লাউজ আলমারি থেকে বের করে তাদের বৌদিকে দিয়ে দেয়। এর ফলে রানী খুবই খুশি হয়। রানী সেই বড় বড় ব্লাউজগুলো প্রত্যেকদিন একের পর এক পরতে থাকে। এভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। প্রত্যেকদিন রানী কখনো বিরিয়ানি, কখনো আইসক্রিম, কখনো ফ্রাইড রাইস, চিলি চিকেন, আবার কখনো আমের আচার খাওয়ার জন্য আবদার করে। আর তার 10 ননদ নিজের হাতে তাকে খাবার বানিয়ে খাওয়ায়। একটা সময় রানীর সেবা পাওয়ার জন্য শরীর খারাপের নাটক করতে শুরু করে। আর তার 10 ননদের মধ্যে একজন তার মাথা টিপে দেয়, একজন তার পায়ে তেল মালিশ করে দেয়, আবার কেউ বা ফিজিওথেরাপি করে দেয়। সত্যি আমি কপাল করে 10টা ননদ পেয়েছি। কি সুন্দর, একজন আমার মাথা টিপে দিচ্ছে, একজন পা মালিশ করে দিচ্ছে। উফ, নিজেকে আমার একেবারে মহারানী মনে হচ্ছে। এখন একটা ননদকে বলি বেশ আঙুরের গুচ্ছ নিয়ে এসে আমার মুখের সামনে ধরতে, আমি এখন আঙুর খাবো। এই বলে রানী তার ননদকে আঙুরের গুচ্ছ নিয়ে আসতে বলে। বৌদির কথা শুনি ছুটকি তখনই আঙুরের গুচ্ছ নিয়ে আসে, আর সে আঙুরের গুচ্ছ তার বৌদির মুখের সামনে ধরে। আর রানী খুব মজা করে আঙুরগুলো খেতে শুরু করে। এর ফলে তাকে দেখতে একেবারে মহারানীর মতো মনে হয়। এভাবেই প্রত্যেকদিন তার 10 ননদ রানীর সেবা যত্ন করে, তাকে ফল কেটে খাওয়ায়। আর দিনের পর দিন এরকম মহারানীর মতো সেবা পেতে পেতে রানী একেবারে গোল আলুর মতো দেখতে হয়ে যায়। বৌদি, মানছি তুমি অন্তঃসত্ত্বা, কিন্তু এবার তুমি একটু হাঁটাচলা করো, না হলে তুমি যেভাবে মোটা হয়ে যাচ্ছ তোমার কিন্তু শরীর খারাপ করবে। আর আমি ইন্টারনেটে দেখেছি অন্তঃসত্ত্বা অবস্থাতে কিন্তু ব্যায়াম করা উচিত, তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। তোমার লজ্জা করছে না? তুমি আমার এরকম চেহারায় নজর দিচ্ছ? অন্তঃসত্ত্বা মহিলারা এমনিতেই একটু মোটা হয়। তুমি জানো না? আমার খাওয়া দাওয়াতে একদম নজর দেবে না বলে দিলাম। না বৌদি, তুমি আমাদের ভুল বুঝো না। চুটকি তোমাকে ওরকম করে কিছু বলতে চাইনি। আসলে তুমি যদি চলাফেরা করো তাহলে তোমার শরীর আর মন কিন্তু ভালো থাকবে, তাই জন্যই তোমাকে বলা হচ্ছে। আর এমনিতে আমরা তো তোমার সেবা করছি, বলো। রানী তার 10 ননদের কথাতে কোনো পাত্তা দেয় না। সে এরকমই সেবা পেতে পেতে আরো মোটা হতে শুরু করে। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর রানীর অন্তঃসত্ত্বার 7 মাস কেটে যায়। এবার আমার 7 মাসের স্বাদ হবে, আর আমি সবার কাছ থেকে অনেক দামি দামি উপহার পাবো, আর ভালো ভালো খাবার খেতে পারবো। আমার যে কি মজা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না।
রানী তার স্বাদের অনুষ্ঠান নিয়ে আনন্দিত হলেও তার বাড়িতে কেউ তার স্বাদের অনুষ্ঠান নিয়ে কোনো রকম কথা বলে না। এর ফলে রানীর খুবই রাগ হয়, আর সে যখন তার শাশুড়ি মাকে নিজের স্বাদের ব্যাপারে কথা বলতে যায় সেই সময়, আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠানের কোনো নিয়ম নেই, তোমার মন খারাপ হয়ে যাবে বলে তোমাকে আমি এই কথাটা জানাইনি। কারণ আমার পেটে যখন আমার মেয়েরা ছিল তখন আমি যতবার স্বাদের অনুষ্ঠান করতে গেছি কোনো না কোনো বাধা পড়েছে, তাই আমি স্বাদের অনুষ্ঠান করতে চাই না। মানে আপনার মেয়েরা যখন আপনার পেটে ছিল তখন আপনার স্বাদে বাধা পড়েছে বলে আপনি এখন আমার স্বাদের অনুষ্ঠান করবেন না? এটা কখনো হতে পারে নাকি? আর আপনার 10টা মেয়ে হলো অপয়া, তাই জন্য আপনার স্বাদের অনুষ্ঠানে বাধা পড়েছে, তার সাথে আমার অন্তঃসত্ত্বা অবস্থার কি সম্পর্ক? আমি কিছু জানি না, আমি স্বাদের অনুষ্ঠান করব ব্যাস। রানীর মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে, কিন্তু রানী যখন স্বাদের অনুষ্ঠান করার জন্য সবাইকে ব্যতিব্যস্ত করে তোলে তখন রানীর 10 ননদ স্বাদের অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসে। বৌদি, তুমি একদম চিন্তা করো না, তুমি যখন এত করে তোমার স্বাদের অনুষ্ঠান করতে চাইছো তখন আমরা 10 জন মিলে তোমাকে স্বাদ খাওয়াবো, তুমি একদম মন খারাপ করবে না কেমন? এবারে এই বাড়িতে নিশ্চয়ই স্বাদের অনুষ্ঠান হবে। 10 ননদের মুখে এমন কথা শুনে রানী খুবই খুশি হয়ে বলে, আমি জানতাম আমার 10 ননদ আমাকে কখনো নিরাশ করতেই পারবে না। আর হ্যাঁ, আমার কিন্তু 10 রকমের গিফট চাই, তোমরা 10 জন আমাকে একটা গিফট দেবে না কেমন, বরঞ্চ দামি দামি 10টা গিফট দেবে, ঠিক আছে? এই বলে রানী তার স্বাদের অনুষ্ঠানের জন্য তার 10 ননদের পকেট কষিয়ে অনেক অনেক টাকা দিয়ে সুন্দর সুন্দর শাড়ি কেনে, এমনকি হাতে মেহেন্দি পরার জন্য মেহেন্দি আর্টিস্টও বুক করে ফেলে। আর তার স্বাদের অনুষ্ঠান যখন শুরু হয় তখন তার 10 ননদ মিলে বৌদিকে 10 রকমের খাবার দাবার খাওয়ায়। কাতলা মাছের কালিয়া, মটন কষা, পাবদা মাছের ঝাল, বিরিয়ানি, রাবড়ি, সন্দেশ, পান্তুয়া, মিষ্টি দই এবং সরু চালের ভাত, আর সেই সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও তারা রান্না করে। দেখেছিস বৌদি কেমন আমাদের টাকা দিয়ে সুন্দর বেনারসি শাড়ি কিনে পরেছে, আবার তার সাথে আবার হাতে মেহেন্দি পরেছে, পেটে মেহেন্দি পরার জন্য লোক নিয়ে এসেছে। অন্তঃসত্ত্বা মহিলারা এরকম পেটে মেহেন্দি পরে আমি তো কোথাও দেখিনি। তুই একটু চুপ করবি? সবসময় বৌদিকে এরকম ভাবে ক্রিটিসাইজ করিস না তো। আর এই তো 7 মাস হয়ে গেল, কিছুদিন পরেই তো বৌদির বাচ্চা হবে, তারপর তো আমরা ছাড়া পেয়ে যাব। এখন এরকম করে আর কিছু বলিস না, ছাড়, বৌদিকে খেতে দিয়ে দিই, চল। অন্যদিকে রানী খুব সুন্দর করে সেজে গুজে হাতে মেহেন্দি পরে। সেই সময় তার 10 ননদ তাকে খুব আবদার করে 10 রকমের খাবার থালায় সাজিয়ে খেতে দেয়। এত রকমের খাবার দেখে রানী একেবারে পেটুকের মতো খেতে শুরু করে দেয়। আর তার 10 ননদ তাকে এত সুন্দর করে খেতে দিয়েছে বলে সবাই একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু সব রকম খাবার খাওয়ার পর থেকেই হঠাৎ করে রানীর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে। আমার এত ঘাম হচ্ছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে, শরীর ভীষণ হাঁসফাঁস করছে। তোমরা 10 জন মিলে আমাকে কি খাবার খাইয়েছো? আমার খাবারের মধ্যে তোমরা নিশ্চয়ই বিষ মিশিয়ে দিয়েছো। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চলো। রানীর এরকম শারীরিক অবস্থা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়, আর সকলে সত্যি সত্যি মনে করে যে রানীর 10 ননদ তার উপর হিংসা করে বৌদির বাচ্চা নষ্ট করার জন্য তার খাবারে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে। আমি বারবার তোদেরকে বারণ করলাম বৌমার স্বাদের অনুষ্ঠান করার কোনো দরকার নেই, তবুও তোরা আমার কোনো কথা শুনিসনি। এবার কি হবে বলতো, যদি বৌমার কিছু হয়ে যায়? এমনকি রানীর মা পর্যন্ত রানীর 10 ননদকেই দোষারোপ করতে থাকে। শেষ পর্যন্ত তারা সবাই মিলে রানীকে হসপিটালে ভর্তি করে। আনফরচুনেটলি আমি ওনার সন্তানকে বাঁচাতে পারলাম না, কেননা ওনার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে যে বাচ্চা সেই চাপ নিতে পারেনি, আর বাচ্চা তখনই দম শেষ করে দিয়েছে, তাই আমাকে ক্ষমা করবেন প্লিজ। ডাক্তারবাবুর এমন কথা শুনে সকলেই খুবই ভয় পেয়ে যায়, আর তারা কিছুতেই ডাক্তারবাবুর কথা বিশ্বাস করতে পারে না। অন্যদিকে সবাই মিলে 10 ননদকে ভীষণ পরিমাণে তিরস্কার করে। তোমরা 10 জন মনে মনে আমার উপর হিংসা করে আমার বাচ্চাটাকে মেরে ফেললে, তার মানে তোমরা যখন আমার সেবা করছিলে সেটা সব লোক দেখানো ছিল? আমার স্বাদের দিন তোমরা আমার খাবারে বিষ মিশিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো? বিশ্বাস করো বৌদি, আমরা কিচ্ছু করিনি, দয়া করে আমাদেরকে ভুল বুঝো না। তুমি কি থেকে কি হয়ে গেল আমরা সত্যিই বুঝতে পারছি না কিছু, কিন্তু আমরা যে তোমার বাচ্চা নষ্ট করে দেব এরকম পাপ করার কথা আমরা কখনো ভাবতে পর্যন্ত পারি না, বিশ্বাস করো। রানী তার 10 ননদের কোনো কথাই বিশ্বাস করতে চায় না, কিন্তু এমন সময় ডাক্তারবাবু বলে, আপনাদের মাথা খারাপ নাকি? আপনারা কেন বেকার বেকার 10 জন মহিলাকে দোষ দিচ্ছেন? আমি কি একবারও বলেছি যে ওনার খাবারে বিষ মেশানো হয়েছিল?
বা অন্য কোনো দোষ করেছেন? এই যে রানী দেবী, আপনার পেটে এত পরিমাণে চর্বি জমে গেছে যে আপনি বেশি দিন ধরে রাখতে পারেননি। আর তার উপর আপনি যখন স্বাদের দিন অত বেশি বেশি খাবার খেয়েছেন, তখন সেই চাপ সহ্য না করতে পেরে আপনার বাচ্চা শ্বাস বন্ধ হয়ে মারা গেছে, বুঝেছেন? ডাক্তারবাবুর এমন কথা শুনে সকলে একেবারে চুপ করে থাকে। আর সবাই বুঝতে পারে যে রানীর অতিরিক্ত খাবার দাবার খাওয়ার কারণেই আজকে তাকে এই দিন দেখতে হয়েছে। ফলে সে নিজের চোখে চোখ মেলাতে পারে না। এমনকি সে তার 10 ননদের সামনে একেবারে লজ্জায় পড়ে যায়। আর দেরি না করে রানী তখনই তার 10 ননদের কাছে ক্ষমা চায়। সেই ঘটনার পর থেকে রানী তার ব্যবহারে অনেক পরিবর্তন নিয়ে আসে। এখন রানী তার 10 ননদকে খুবই শ্রদ্ধা করে। কয়েক মাস পর রানী যখন আবার অন্তঃসত্ত্বা হয়, তখন সে নিজের খেয়াল রাখে আর কখনো কারোর উপর দায়িত্ব চাপিয়ে দেয় না। আর দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই রানী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়, যাকে নিয়ে পরিবারের সকলেই খুবই মিলেমিশে সংসার করতে থাকে।